নমস্কার ডক্টর হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন ডক্টর আসবাক আহমেদ, কার্ডিওলজিস্ট। ডাক্তারবাবু আপনাকে স্বাগত। হাই নমস্কার। নমস্কার। হার্টের সমস্যা একটা এমন কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেখানে বয়সের কোনো এখন সময়সীমা নেই। অল্প বয়সী থেকে যারা একটু বয়স বাড়ছে তাদের তো রয়েছেই হার্টের সমস্যা, যত দিন যাচ্ছে তত যেন বাড়ছে। ডাক্তারবাবু, কোন বয়সের মানুষের হৃদরোগের সমস্যাটা সব থেকে বেশি থাকে? নমস্কার। হৃদরোগের সমস্যা এমন, আমাদের একটা সাধারণ ধারণা আছে সবার যে হৃদরোগ হচ্ছে বয়সকালে বেশি হয়, সেটা অবশ্যই ঠিক। বাট ইদানিং আমরা দেখছি যে খুব অল্প বয়স থেকে, এমনকি কলেজের যে ছাত্রগুলো যাচ্ছে 20 বছর 22 বছর এই বয়সের ছেলেদেরও হার্ট অ্যাটাক দেখছি। তো হৃদরোগের সমস্যা অ্যাকচুয়ালি যাদের হয় তাদের একটা ফ্যামিলিতে তাদের হিস্ট্রি থাকে, তাদের খুব অল্প বয়সে হয়, বা যাদের সুগার থাকে তাদের অল্প বয়সে হয়। তো কোনো বয়সই এখন খুব একটা সেফ নয় হৃদরোগের সমস্যা থেকে। যদি আমরা ভাগ করি যে হৃদরোগের সমস্যা কখন হয়, কখন থেকে হয়, তাহলে একদম বাচ্চা বয়সে, একদম জন্মেছে যে শিশু সদ্য জন্ম নিয়েছে, তাদেরও কিছু কিছু হৃদরোগের সমস্যা হয়। যেমন তাদের হয়তো হার্টের আর্টেরিয়াল কানেকশনস গন্ডগোল থাকে, হার্টের কিছু ফুটো থাকে। তো সেটা একটা গ্রুপ অফ ডিজিজ যেগুলোকে আমরা বলি কনজেনাইটাল হার্ট ডিজিজ। আর যেটা আমরা বেশিরভাগ পাই বড়দের, বয়স্কদের, যারা 25-30 বছর পর থেকে পাই, সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, হার্ট ফেলিয়ার ডিজিজ, ভ্যালভুলার হার্ট ডিজিজ। এইগুলো হচ্ছে বয়সকালে হয়। তো যদি দেখা যায় যে কোন বয়সে, কোনো বয়সই এখন সেফ নয় হার্টের রোগ থেকে। তবে হ্যাঁ, আমাদের দেশের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা দেখেছি যে রোগগুলি বাইরের দেশে 50-এর পরে হয়, আমাদের দেশে অ্যাটলিস্ট 10 বছর আগে থেকে দেখা যায়। তো হৃদরোগের সমস্যা সব বয়সেই হতে পারে, এবং যখন হবে তখন সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো উচিত। লক্ষণগুলো কি কি, মানে কি কি সিমটমস দেখলে মানুষ বুঝতে পারবে যে হৃদরোগ তার মধ্যে হচ্ছে? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন। এটা সবারই মনে থাকে যে আমি কি করে বুঝবো যে আমার হার্টের রোগ হয়েছে। এবার হার্টের রোগে প্রধান আমরা বলি 4-5টা লক্ষণ আছে। তার মধ্যে প্রথম হচ্ছে বুকে ব্যথা। আমার সঙ্গে ফোনে কেউ রয়েছেন, কে বলছেন? আমি টুম্পা চক্রবর্তী বলছি। বলুন। ক্যানিং থেকে বলছি। বলুন। আচ্ছা, আমার বয়স 50। হ্যাঁ, বলছি আমি যখন ট্রেনে করে যাই, আমার বাপের বাড়ি যাই, এবার ওভারব্রিজের ওপর দিয়ে যখন উঠানামা করি তখন আমার বুকটা খুব ধড়ফড় করে। আমার এইটা কেন হয়, এইটাই আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাই। সঙ্গে থাকুন। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। যে প্রশ্নতে আমরা ছিলাম সেটা নিয়েই প্রশ্ন উনি করেছেন। তো হৃদরোগের যে লক্ষণগুলি হচ্ছে, যেটা বলছিলাম, যে বুক ধড়ফড় করে, যেমন উনি বললেন যে আমরা সিঁড়ি উঠলে যখন প্ল্যাটফর্মের উপরে ওভারব্রিজ ধরছেন বুক ধড়ফড় করছে, তার সাথে সাথে একটু হাঁপানি, একটু দমের কষ্ট হতে পারে, বুকে চাপ হতে পারে। আর কোনো কোনো পেশেন্ট হচ্ছে অজ্ঞান হয়ে যেতে পারে 2-3 সেকেন্ড 5 সেকেন্ডের জন্য, হঠাৎ করে জ্ঞান হারিয়ে যাওয়া। তো এই 4টেই হচ্ছে মেন হৃদরোগের লক্ষণগুলি। আর এছাড়া অনেক লক্ষণ আছে, যেমন যখন হার্ট অ্যাটাক হয় তখন এটা ঘাম হয়, খুব দুর্বল লাগে শরীর, মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। আর সবচেয়ে খারাপ যেটা হয়, হঠাৎ করে কোল্যাপস করে যাওয়া, বাড়িতে পড়ে যাওয়া, পড়ে গিয়ে আর পেশেন্ট উঠলো না, হয়তো পুরোটাই বডি নিস্তেজ হয়ে গেছে, সেটা একদম লাস্ট স্টেজ, সাডেন কার্ডিয়াক ডেথ বলি আমরা। তো ওভারঅল হচ্ছে যে বুক ধড়ফড় করা, বুকে চাপ বা ব্যথা, শ্বাসকষ্ট হওয়া এবং মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাওয়া, এই 4টেই হচ্ছে হৃদরোগের প্রধান লক্ষণ। ডাক্তারবাবু, উনি যেরকম জিজ্ঞেস করলেন যে বুক ধড়ফড় করে, বা অনেক সময় আমরা সিঁড়িতে ওঠানামা বা একটু বেশি হাঁটাচলা করলে যেমন বুক ধড়ফড় করে, কিন্তু কোন হৃদরোগে বুক ধড়ফড়টা হয়? হ্যাঁ, অবশ্যই। তো বুক ধড়ফড় হচ্ছে অনেক রকম কারণে হয়। একটা হচ্ছে যে আমি বসে আছি, বসে বসে হঠাৎ করে আমার বুক ধড়ফড় হচ্ছে। আর এক হচ্ছে যে আমি যখন হাঁটছি বা সিঁড়ি উঠছি বা কোনো পরিশ্রমের কাজ করছি তখন আমার বুক ধড়ফড় হয়। তো দুটো রোগই একটু আলাদা হয়। যেমন বসে আছে বা শুয়ে আছে কারণ হঠাৎ করে বুক ধড়ফড় হলো এবং হার্টবিটটা খুব ফাস্ট হয়ে গেল, মানে 150-60, সেগুলোকে আমরা বলি অ্যারিথমিয়া, মেডিকেল টার্মে বলি অ্যারিথমিয়া। সেখানে ডেফিনেটলি কোনো ইলেকট্রিক্যাল কন্ডাকশনের সমস্যা থাকে হার্টে, যার জন্য বুক ধড়ফড় করে। আর একটা হচ্ছে বুক ধড়ফড় যেখানে হচ্ছে উনি হাঁটছেন বা পরিশ্রম করছেন তখন বুক ধড়ফড়। তো এই বুক ধড়ফড় হচ্ছে আইদার হার্টের কোনো ব্লক থাকলে হয়, বা হার্টের অ্যারিথমিয়া হলেও হয়,
বা শরীরে রক্ত কম থাকলে, যাদের রক্ত হয়তো 7-8 হিমোগ্লোবিন আছে, তাদের একটু হাঁটলেই বুক ধড়ফড় হবে। আমাদের সঙ্গে ফোন লাইনে আরো একজন রয়েছেন। কে অবশ্যই। বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ আমি ওই আপনার ব্রহ্মপুর থেকে, গড়িয়া ব্রহ্মপুর থেকে বলছি। বলুন আমার নাম হচ্ছে রাজু দাস। বলুন। আমার বয়স হবে এখন 42-এর মতো। হুম। আমি রিসেন্টলি ফলো করছি 8-10 বছর ধরে। আমি যখন ধরুন বসে আছি কোথাও, তখন দেখছি চোখ, মাথাটা ঘোরাচ্ছে, চোখটা দিকে ঝাপসা ঝাপসা হয়ে আসছে। এটা আমি সিমটমটা কি বুঝতে পারছি না। এটা কি হার্টের কোনো সমস্যার জন্য হচ্ছে? সঙ্গে থাকুন। হ্যাঁ রাজুবাবু, আপনার যে সমস্যা, আপনার ডেফিনেটলি একটা ফিজিশিয়ানকে দেখানো উচিত এবং একটা ইসিজি করা উচিত। এই যে আপনি লক্ষণগুলি বলছেন যে হঠাৎ করে চোখের সামনে ঝাপসা দেখছেন এবং মনে হচ্ছে পড়ে যাবেন, তো এটা ডেফিনেটলি হার্টের কারণে হতে পারে। হার্টের রোগ হওয়ার সম্ভাবনাই বেশি, আর তার সাথে কিছু নিউরোলজিক্যাল কারণেরও হতে পারে। তো আপনার উচিত একটা টেস্ট করা, প্রথমে একটা ইসিজি করা। হার্টের কিছু কিছু টেস্ট আরও দরকার আছে। আপনার ডেফিনেটলি একটা একজন ফিজিশিয়ানকে দেখিয়ে সমস্ত টেস্টগুলো করে নেওয়া উচিত। ডাক্তারবাবু, আমরা যখন হৃদরোগ নিয়ে কথা বলছি সেখানে হার্ট অ্যাটাকটাও আসে। হার্ট অ্যাটাকের কারণটা কি? হার্ট অ্যাটাক হচ্ছে এমন একটা রোগ যেটা আমরা খুব ভয় পাই সবাই, যে কখন কার হবে। সত্যি এটা আমরা প্রেডিক্ট করতে পারি না। যত রকমই আমরা টেস্ট করিনি আগে থেকে, এটা প্রেডিক্ট করা যায় না। তো কারণ হচ্ছে হার্ট অ্যাটাকের অনেকগুলো কারণ। হার্টের মেইন কারণ হচ্ছে যে হার্টের যে ধমনীগুলো আছে, যেটা আমাদের রক্তনালী বলি আমরা কমন ল্যাঙ্গুয়েজে, সেখানে হচ্ছে রক্তনালীতে ব্লক চলে আসে। এবং এই ব্লক আসাটা নানান রকম কারণ আছে। কারণ থেকে বেশি আমরা বলবো রিস্ক ফ্যাক্টর আছে, যে রিস্ক ফ্যাক্টরগুলো থাকলে এই হার্টে ব্লক বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়ে। তার মধ্যে হচ্ছে আপনার যাদের সুগার আছে, সুগার হলে বেশি হয়, যারা স্মোকিং করে, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের হাই প্রেশার আছে, যাদের কোলেস্টেরল বেশি, যারা এক্সারসাইজ করে না, বেশিরভাগ জাঙ্ক ফুড বা বাইরের খাবার বা তেলে ভাজা বা অন্যান্য খাবার যেগুলোতে ফ্যাট বেশি আছে সেরকম খাবার খায়। তো এগুলো কিছু রিস্ক ফ্যাক্টর, যেগুলো থাকলে, যেগুলো যাদের মধ্যে থাকে, তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। আর হার্ট অ্যাটাকের কারণ যদি বলি, তো সেই আর্টারি ব্লক হয়ে হয়। সেই ব্লকের তো বিভিন্ন রিস্ক ফ্যাক্টর যেটা বললাম। হৃদরোগ যে হয়েছে সেটা নির্ণয় করার জন্য কি কি পরীক্ষা প্রয়োজন? হ্যাঁ ডেফিনেটলি এটা তো খুবই দরকার। যে ধরুন একজন ব্যক্তি আছে যে খুব সুস্থ, তার কোনো এখন অসুবিধা নেই, এবার সে চাইছে যে আমি একটু দেখে নিই যে আমার কেমন আছে, হার্টটা ভালো আছে না নেই। তো অবশ্যই যাদের সিমটম থাকে না তাদের আমরা খুব বেশি টেস্টিং করি না। তো ডেফিনেটলি একটা ইসিজি, একটা ইকোকার্ডিওগ্রাফি, এই দুটো টেস্ট, এবং ব্লাড টেস্টের মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে সুগার অবশ্যই দেখতে হয়, কোলেস্টেরল দেখতে হয়, কিডনির পরীক্ষা, রিনাল ফাংশন টেস্ট, আর বাকি একটা থাইরয়েডের টেস্ট, এইগুলো করে নিতে হয়। ফোন লাইনে কেউ রয়েছেন? কে বলছেন? হ্যালো, আমি রিয়া ঘোষ বলছি। বলুন। কোন্নগর থেকে বলছি। হুম। হ্যাঁ, আমার 45 বছর বয়স। এবার আমি আমার মেয়ে একটু জানতে চাই। বলুন। আমার মেয়ে এই যত চিপস বলুন, ফাস্টফুড খাবার খুব খায়। ওর বয়সে 18 পড়লো। হুম। তা এইগুলো আমি জানতে চাই, এইগুলো খেলে কি ও খারাপ হবে কিছু? সঙ্গে থাকুন। ফাস্টফুড দেখুন, আজকালকার বাচ্চাদেরকে সত্যি কন্ট্রোল করা মুশকিল। আর এখন যেখানে সব জায়গায় ফাস্টফুড অ্যাভেলেবেল, মানে একটা ফোন করলেই বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে, সেখানে আটকানো মুশকিল। তবে হ্যাঁ, ফাস্টফুড খেলে বাচ্চাদের যারা এই বয়স থেকে খাচ্ছে তাদের ডেফিনেটলি পরবর্তীকালে হৃদরোগের সম্ভাবনা বাড়ে। ওবেসিটি মানে অত্যন্ত ওজন বেশি হয়ে যাওয়া, এবং সেটা থেকে আরও অন্যান্য রোগ যেমন সুগার হওয়া, হাই প্রেশার হওয়া, এইগুলো রিস্কও বেড়ে যায়। তো অবশ্যই ফাস্টফুড যতটা সম্ভব আমাদের একদম অ্যাভয়েড করা উচিত। বেশি খেলেই সমস্যা হবে। তো খুবই খারাপ জিনিস ফাস্টফুড। বাড়ির রান্না যতটা ইচ্ছে খেতে পারে, ফল, শাক, সবজি, স্যালাড, বাড়ির রান্না সবই খেতে পারে, বাট চেষ্টা করবেন ওকে বেশি ফাস্টফুড যাতে না দেওয়া হয়। ডাক্তারবাবু, হার্ট ব্লক এই শব্দটা মানে কি বোঝাচ্ছে? হার্ট ব্লক কখন হচ্ছে বা কিভাবে হতে পারে? হার্টের ব্লক হচ্ছে কমন একটা সবার মাথায় থাকে, যে কেউ ভর্তি হয়েছে তো ফোনে শোনা যায় যে হ্যাঁ কি হয়েছে, হার্ট ব্লক হয়েছে। আসবো আমরা। আমাদের ফোন লাইনে কেউ একজন রয়েছেন। কে বলছেন? হ্যালো,
যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দেখো তো হার্ট ব্লক হচ্ছে যে দু ধরনের, আমরা যদি ধরি হার্টের ব্লক হচ্ছে একজনের, হার্টের ব্লকটা আমরা একটা হচ্ছে যেটা বলছিলাম একটু আগেই যে হার্ট অ্যাটাক হলে রক্তনালী বা আর্টারিগুলো ব্লক হয়, সেটা হয়ে হার্ট অ্যাটাক হয়। আর একটা ব্লক আমরা হার্টে বলি যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাকশনে ব্লক। হার্টের একটা ইলেকট্রিক্যাল কন্ডাকশন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে, সেটা নিজস্ব ভগবানের দেওয়া জিনিস, যেটা আমরা কিছু করতে পারি না, ওটা নিজের চেয়ে সবসময় চলে, ওটা আমরা কন্ট্রোলও করতে পারি না। তো সেই জিনিসটাতে কিছু গন্ডগোল হয়, তখন কি হয় যে হার্টবিটটা কমে যায়, হার্টবিটটা কমে গিয়ে হয়তো হার্ট রেট 30-40-এর কাছে চলে আসে। তখন সেই ব্লকটাকে চিকিৎসা করার জন্য আমাদের হচ্ছে আমরা পেসমেকার বসাই। তো যদি ভাগ করা হয় হার্ট ব্লকটা, একটা হচ্ছে হার্টের আর্টারিগুলোতে ব্লক, যেটাতে হার্ট অ্যাটাক বা যেটাকে আমরা ইসকিমিক হার্ট ডিজিজ বলি সেটা হতে পারে, যার চিকিৎসা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি করা বা বাইপাস সার্জারি করা। আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ব্লক, যার চিকিৎসা হচ্ছে পেসমেকার বসানো। আর কোনো কোনো রুগীর এই দুটো একসাথেও থাকতে পারে। তো যা হবে সেটা আপনার ফিজিশিয়ান দেখে আপনাকে গাইড করতে পারবে। অনেক সময় দেখা যায় যে অনেকের বুকে ব্যথা হয়, আবার এটা হার্ট অ্যাটাকের সম্ভাবনাও হতে পারে, আবার অনেক সময় নর্মালও হতে পারে। মানে বুকে ব্যথা মানেই কি হার্ট অ্যাটাকের সম্ভাবনা কোথাও থাকছে? খুবই খুবই ভালো কোশ্চেন। আমাদের কাছে খুব ইয়াং পেশেন্টস আছে, যেমন 25 বছর 26 বছর, একটু মানে এখন একটু অ্যাওয়ারনেস বেড়েছে, লোকে একটু সাবধান হয়েছে যে হ্যাঁ অল্প ব্যথাতেই লোকে ডাক্তারের কাছে কনসাল্ট করতে চলে আসে। তো সব বুকে ব্যথা কিন্তু এটা বি এশিওরড যে হার্ট অ্যাটাক হয় না, আর হার্টের ব্যথাও হয় না। তো ব্যথার কিরকম ক্যারেক্টার, নেচার অফ পেন আমরা বলি, একটা ব্যথার ক্যারেক্টারটা দেখে আমরা বলতে পারি যে ওটা হার্টের ব্যথা কিনা। হার্টের ব্যথা যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে সবসময় হচ্ছে ঠিক সেন্ট্রাল চেস্ট পেন। আমি যদি হাত অবশ্যই। কে বলছেন? হ্যালো, নমস্কার। আমার নাম হচ্ছে গোপাল কৃষ্ণ চক্রবর্তী। বলুন। আমি হচ্ছে ওই আপনার বলতে পারেন এই যে মালঞ্চ সিনেমা হলটা, ওখান থেকে। আপনার সমস্যাটা বলুন। আপনার প্রশ্ন বলুন। সমস্যা হচ্ছে এই যে খাওয়া দাওয়া, মানে আমি কি ধরনের খাওয়া দাওয়া করলে আমি হার্টের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আপনার বয়স কত? আমার বয়স 56। সঙ্গে থাকুন। হ্যাঁ, তো আগের প্রশ্নটা আগে ওনার উত্তরটা দিয়ে দিই। তো এই যে খাওয়া দাওয়া উনি বললেন যে হ্যাঁ কি খাওয়া খেলে ওনার হার্টের রোগ থেকে মুক্তি পাবেন, তো সেরকম না যে কিছু খেলে হার্ট ভালো হয়ে যাবে। আমরা বলতে পারি মেডিকেল সায়েন্স যতটা জানে খাবার নিয়ে, যে কি কি খেলে আপনার হার্টের ক্ষতি হতে পারে। তো সেই জিনিসগুলো যদি আপনি মেনে চলেন যে হ্যাঁ ওই জিনিসগুলো আমি খাবো না, তখন আপনার হার্ট একটু ভালো থাকবে। আর এমন কোনো খাবার নেই যেটা খেলে হার্ট ভালো হয়ে যাবে। আমরা যেটা না খেতে বলি সেটা হচ্ছে পেশেন্টকে ডেফিনেটলি রেড মিট খেতে বারণ করি আমরা। আর আমরা ফ্রাইড ফুড, স্পেশালি ডিপ ফ্রাই করা ফুড, খাবার যেগুলো একদম তেলে ভেজে বের করা হয় সেগুলো। তার সাথে হচ্ছে খুব এক্সেস অ্যামাউন্টে ফ্যাট অন্যান্য জায়গায়, যেমন বাটার আছে, ঘি আছে, চিজ আছে, এই জিনিসগুলো। আর বাইরের রান্না, যেমন একটু আগে একজন বলছিলেন ফাস্ট ফুড খায়, খুব জাঙ্ক ফুড বাইরের খায়, যেমন কোল্ড ড্রিঙ্ক হলো, বার্গার, পিৎজা। তো এইগুলো কি তেল দিয়ে তৈরি হয় এবং ওগুলোতে খুব স্যাচুরেটেড ফ্যাট থাকে। তো দেখা গেছে যে স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে খুবই ক্ষতিকারক হার্টের পক্ষে। তো এই খাবারগুলো অ্যাভয়েড করলে আপনার মোটামুটি খাবার দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, হার্টের রোগ সেদিক থেকে। আমাদের সঙ্গে ফোন লাইনে আরো একজন রয়েছেন। কে বলছেন? নমস্কার। কে? হ্যাঁ নমস্কার, বলুন। বলুন। হ্যালো, নমস্কার, বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ নমস্কার, আমি কৃতিকা বলছি। বলুন। হ্যাঁ, বলছি আমার 50 ওপর বয়স হয়ে গেছে। তা আমি যখন বাড়িতে কাজ টাজ করি, ঘর জল মুছি বা জল তুলি, তখন আমার খুব বুকটা ধরপড় করে। হ্যাঁ, সেটা আমি ডাক্তারের কাছে জানতে চাই যে কেন এরকম হয়। সঙ্গে থাকুন। হ্যাঁ, ওনার প্রশ্নটা আগেও আমরা বলেছি যে আপনার এই যে বুক ধরপড় করা হার্টের জন্য হয়, আপনার কিছু টেস্ট করানোর দরকার আছে। যেমন শরীরে হিমোগ্লোবিন কত আছে আপনার, তার সাথে একটা ইসিজি, একটা হার্টের ইকোকার্ডিওগ্রাফি,
এবং অন্যান্য টেস্টগুলো করে দেখতে হয় যে কোনো রকম সমস্যা আছে কিনা, সেটা আপনার চিকিৎসা করা যেতে পারে। আপনি ডেফিনেটলি কোনো ফিজিশিয়ান বা আপনার আশেপাশে যিনি হার্টের ডাক্তার আছে তাকে একটু দেখাতে পারেন। বুক ধরপড়টা হার্টের লক্ষণ এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব আপনি দেখিয়ে নেন। দেখো আমরা যে প্রশ্নে ছিলাম যে বুকে ব্যথা হার্ট অ্যাটাকের সম্ভাবনা, তো হার্ট অ্যাটাকে যেটা বলছিলাম যে হ্যাঁ, বুকের ব্যথা, সব বুকের ব্যথা হার্ট অ্যাটাক হয় না। হার্ট অ্যাটাকের ব্যথা বেসিক্যালি আমাদের সেন্ট্রাল মানে পুরো বুকের মাঝখানে হয় এবং এই ব্যথাটা অনেকবার বাঁ দিকে যেতে পারে, এমনকি ডান দিকেও শোল্ডারের দিকে যেতে পারে, আর্মসের আন্ডার সাইডে যেতে পারে এবং আপ টু দ্য জ, লোয়ার জ মানে আমাদের এই চোয়াল অবধি আসতে পারে এবং অনেক ক্ষেত্রে পিঠ অবধিও যেতে পারে, আমাদের ঠিক মিডল অফ দ্য মানে পিঠের মাঝখানটা অবধি যেতে পারে। তো এই রকম যদি ব্যথা হয় এবং আমার যখন এই হাঁটতে গেলে বা কোনো পরিশ্রম করতে গেলে ব্যথাটা বাড়ে। আমাদের ফোন লাইনে কেউ রয়েছেন, নমস্কার, কে বলছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তো এই ব্যথাটা যদি কোনো পরিশ্রম করতে গেলে, হাঁটতে গেলে বা সিঁড়ি উঠতে গেলে যদি বাড়ে এবং একটু রেস্ট নিলে বা আমরা জিভের তলায় একটা ওষুধ দিই যেটাকে আমরা সাবলিঙ্গুয়াল নাইট্রেট বলি, তো সেটা যদি দিই আমরা, সেটা দিয়ে যদি কমে, তাহলে এই কয়েকটা যদি ব্যথার ক্যারেক্টার এরকম থাকে তাহলে ডেফিনেটলি আমরা বলবো যে ওটা হার্টের ব্যথা হয়তো হচ্ছে। বা অনেকে যারা নিয়ে আসে আমাদের কাছে যাদের হার্টের ব্যথা নয়, যেমন একটা বাঁ দিকে ব্যথা হচ্ছে, একটা রাইট সাইডে আপার সাইডে ব্যথা হচ্ছে বা কিছু 5-10 সেকেন্ড হলো এবং কমে গেল, এই ব্যথাগুলো ডেফিনেটলি হার্টের হয় না। হার্টের ব্যথা হলে অ্যাটলিস্ট 10 মিনিট 15 মিনিট থাকে, মানে ওটা চট করে কমে না। হার্ট অ্যাটাকের জন্য আমাদের সঙ্গে ফোন লাইনে কেউ রয়েছেন, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমার রিসেন্টলি স্টেন বসেছে দুটো, আমি একটু মেনটেনেন্স চাইছিলাম ডাক্তারবাবুর কাছ দিয়ে, আমি কিভাবে মানে থাকবো? সঙ্গে থাকুন। কয়েকটা জিনিস বলে দিচ্ছি, যে ওষুধগুলো ডাক্তারবাবু দিয়েছেন রক্ত তরল করা, সেটা একদম খেয়ে যাবেন, নিয়ম করে বন্ধ করবেন না। খাবার একটু আগেই বলছিলাম যদি আপনি শুনে থাকেন যে একদম ফ্যাটি ফুড, স্যাচুরেটেড ফ্যাটের ফুড, বাইরের খাবার, তেলে ভাজা এবং রেড মিট, এইগুলো অ্যাভয়েড করবেন। আর একটু আপনি যদি শরীর ভালো থাকে, আপনার ফিট থাকে, হাঁটাচলা করতে পারেন, তাহলে আপনি একটু প্রত্যেক দিন 0.5 ঘন্টা থেকে 40 মিনিট একটু ভালোভাবে হাঁটুন, শরীর ফিট থাকবে আপনার। এই 3টে জিনিস করুন, তাহলেই ভালো থাকবেন। ডাক্তারবাবু, হার্ট অ্যাটাকের জন্য সব থেকে ভালো চিকিৎসা কি হতে পারে? হ্যাঁ, যখন হার্ট অ্যাটাক একটা রুগী নিয়ে আসে আমাদের কাছে, তখন আমরা যেটা সবচেয়ে ভালো চিকিৎসা তাকে দিতে পারি সেটা হচ্ছে ইমিডিয়েটলি পেশেন্টকে আমাদের যে কারণে হার্ট অ্যাটাক হচ্ছে বা যে রক্তনালী বন্ধ হয়ে হার্ট অ্যাটাকটা হয়েছে সে রক্তনালীটাকে খুলে দিতে হয় এবং এই খোলার পদ্ধতিটাকেই আমরা বলি প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি। এই প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি যদি আমাদের পেশেন্টকে করতে পারি একটা হার্ট অ্যাটাকের রুগীকে, তখন আমরা দেখেছি যে অলমোস্ট আমরা 95% রুগীকে বাঁচাতে পারি। এটা এমন একটা জিনিস, যখনই একটা হার্ট অ্যাটাক হবে বা আপনার ব্যথা হচ্ছে ওই সময় আপনি যদি কাছাকাছি হাসপাতাল, এমন একটা হাসপাতাল যেখানে কার্ডিওলজি ফ্যাসিলিটি আছে সব, যদি যেতে পারেন, তাহলে ডাক্তারবাবু আপনার ইমিডিয়েটলি আপনাকে ওটিতে নিয়ে গিয়ে একটা অ্যাঞ্জিওগ্রাফি করে সঙ্গে সঙ্গে ওই আর্টারি বা ধমনী যেটা বন্ধ আছে ওটাকে খুলে দেন, তাহলেই ওটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো চিকিৎসা যেটা আপনার হতে পারে। আর যদি সেরকম ফ্যাসিলিটি না থাকে তখন আমরা পেশেন্টকে একটু ওষুধ দিয়ে একটু স্টেবল করে তখন আমরা এমন ফ্যাসিলিটিতে পাঠাই যেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি বা অ্যাঞ্জিওগ্রাম এগুলো করে আপনার পরিষ্কার করা, রক্তনালীটা পরিষ্কার করা যেতে পারে। যারা হৃদরোগে আক্রান্ত, যারা ওষুধ খাচ্ছেন, তো কতদিন ধরে এই ওষুধ চালিয়ে যাওয়া উচিত বা এর কি কোনো সাইড এফেক্ট হতে পারে? হ্যাঁ, অবশ্যই, এটা খুবই ভালো প্রশ্ন যে কতদিন আমি ওষুধ খাবো, অনেকে বন্ধ করে দেয় ওষুধ। তো এই যে একটু আগে একজন ভদ্রলোক বললেন যে হ্যাঁ ওনার একটা দুটো স্টেন্ট বসেছে, উনি কি করবেন। তো যাদের স্টেন্ট বসে তাদের হচ্ছে রক্ত তরল করার, রক্ত পাতলা করার ওষুধ সারা জীবনই খেয়ে যেতে হয়। তার মধ্যে হয়তো কিছু ওষুধ আমরা প্রথম 3 মাস 6 মাস একটু হাই ডোজে দিই, তারপরে ডোজটা কমানো যায়, কিন্তু খেয়ে যেতে হবে সারা জীবন। তো তার কোনো বিকল্প নেই যে আমরা ওষুধ বন্ধ করে দেখি। অনেকবার ওষুধ বন্ধ করলে আমরা দেখেছি যে আবার স্টেন্টের ভেতরে ব্লক তৈরি হয়ে যাচ্ছে। তো ওষুধ খেতে হবে এবং তার সাথে সাথে শুধু হার্টের না, যদি ওনার সুগার থাকে, থাইরয়েড থাকে, কোলেস্টেরল থাকে, এই ওষুধগুলোও খেয়ে যেতে হবে। কারণ শুধু যদি আমরা রক্ত তরল করা ওষুধ খাই আর অন্য জিনিস কন্ট্রোল না করি, তাতেও কিন্তু ব্লক আবার বাড়ে এবং রিপিট ওনার একটা ব্লক আসতে পারে।
এনাকেও জানতে চাইবো আমাদের হার্ট ভালো রাখার জন্য আমাদের কি কি খাবার গুরুত্বপূর্ণ বা মেনটেন করা উচিত, আমাদের লাইফস্টাইলটা কিভাবে মেনটেন করা উচিত? হ্যাঁ, লাইফস্টাইল হচ্ছে আমাদের এই হার্ট ডিজিজটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ মানে আমাদের যখনই কেউ হার্টের রোগে আক্রান্ত হচ্ছে তাকে লাইফস্টাইল চেঞ্জ করলে সে কিন্তু অনেক ভালো থাকতে পারে। যেমন প্রথম হচ্ছে স্মোকিংটা বন্ধ করা 100%। যদি কেউ স্মোক করে থাকেন আর হার্টের রোগে কিছু দেখা গেছে তাহলে একদম প্রথম কাজ হচ্ছে স্মোকিং পুরোপুরি বন্ধ করা। সেকেন্ড হচ্ছে খাবার। তো খাবার আমরা যা খেয়ে এসছি আমাদের বাঙালি আহারে যেরকম আমরা ডাল ভাত মাছ এবং একটা সবজি এগুলো যা খাই এগুলো খুবই ভালো খাবার, এটা দিয়ে খুব একটা হার্টের প্রবলেম হয় না। সমস্যা হয় একটু রেড মিট ফ্রাইড ফুড খেলে, যেটা আমরা একটু আগে ডিসকাস করছিলাম, ওটা বলা হয়েছে। থার্ড হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। একটা রুগী যখন হার্ট অ্যাটাক থেকে ভালো হয়ে বাড়ি ফিরেছে তাদের আমরা রিহ্যাবিলিটেশন করি, তাদেরকে আমরা নর্মাল জীবনযাপনে আনতে চাই। তো তাদের জন্য একটু ওয়াকিং করা প্রথমের দিকে, একটু 15 মিনিট আধ ঘন্টা করে আস্তে আস্তে করে হাঁটা, গ্র্যাজুয়ালি হচ্ছে এক্সারসাইজ ক্যাপাসিটি বাড়বে পেশেন্টের। তো অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন। অবশ্যই। কে বলছেন? নমস্কার। নমস্কার। আমি পম্পা চক্রবর্তী বলছি। বলুন। বলছি হ্যাঁ, সমস্যাটা বলুন। বলছি যে আমি ডাক্তারের কাছে জানতে চাই যে কিরকম বয়স থেকে হার্ট অ্যাটাক হতে পারে, মানে ছোট থেকে একটু বেশি, মানে বয়সে কোনো আছে যে ছোটবেলা থেকে হতে পারে বা বয়স হলে হতে পারে? বুঝতে পেরেছি, সঙ্গে থাকুন। দেখুন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি একটা ছেলে যে জাস্ট পাস করেছে, এইচএস হায়ার সেকেন্ডারি পাস করেছে, 17 বছর 18 বছর হয়নি, ভোট দেওয়ার মতো হয়নি, তারও হার্ট অ্যাটাক দেখেছি। তো হার্ট অ্যাটাক এমন একটা জিনিস যে খুব অল্প বয়স থেকে হতে পারে, আর বিশেষ করে যারা স্মোকিং করে বা যাদের ফ্যামিলিতে বা পরিবারে যাদের হিস্ট্রি আছে হার্ট ডিজিজের, তাদের খুব অল্প বয়স থেকে হতে পারে। তো সুতরাং কোনো বয়সই আমি বলবো না যে একদম সেফ আছে। যখনই কষ্ট হবে তখন সঙ্গে সঙ্গে মেডিকেল ফ্যাসিলিটিতে গিয়ে টেস্টিং করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের হাতে সময় খুব কম, তাই আমি শেষ প্রশ্নটাই করতে চাইবো যে প্রেস মেকার কোন পরিস্থিতিতে গেলে কাউকে প্রেস মেকার বসাতে হতে পারে বা প্রসিডিউরটা কি যদি একটু বলেন। হ্যাঁ, পেস মেকারটা হচ্ছে, আমরা জাস্ট একটা শর্ট করে বলে দিই যে এই হচ্ছে যখন হার্ট রেটটা কমে যায়, আমাদের হার্ট রেট সাধারণত 60 থেকে 100 চলে। তো ইলেকট্রিক্যাল কন্ডাকশন একটু আগে বলছিলাম, যখন প্রবলেম করে তখন আমাদের হার্টবিটটা কমে যায়, তখন 30, 35, 40-এ চলে আসে এবং মানুষের সিমটম হচ্ছে যে হাঁটতে গেলে খুব হাঁপিয়ে যাবে, এনার্জি পাবে না, খুব ক্লান্তি, আর মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাবে। তো এই অ্যাকিউট সিচুয়েশনে তখন আমাদের কাজ হচ্ছে পেশেন্টকে ট্রিটমেন্ট হিসেবে আমরা শুধু পেসমেকারই দিতে পারি। এবং পেসমেকারটা হচ্ছে খুবই ছোট অপারেশন, একটা অল্প আমরা 1.5 ইঞ্চি কেটে ওখান থেকে আমরা বসিয়ে দিই। পেশেন্ট জ্ঞান অবস্থায় চিকিৎসাটা হয়। অপারেশনের সময় পেশেন্টকে আমরা অ্যানেস্থেসিয়াও দেওয়া হয় না, ফুল অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানেস্থেসিয়াতেই কাজ হয়ে যায়। তো খুবই সহজ অপারেশন এবং লাইফ সেভিং চিকিৎসা এত সহজে পাওয়া যায় পেসমেকারের মাধ্যমে। মানে কারো যদি পেসমেকার বসানো হয়ে থাকে তার পরবর্তীতে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? হ্যাঁ, পেসমেকার থাকলে শরীরে সেরকম খুব আমরা বলি যখন কোনো হাই ম্যাগনেটিক ফিল্ড থেকে যদি যাবেন, সেরকম আমাদের শহরের তো নেই, বাট কোনো কারণে যদি এমআরআই করতে যান তখন একটা পেসমেকারের মোডটা জাস্ট চেঞ্জ করে নিতে হয়। সেটা আপনার যে ডাক্তারবাবু আছেন ওনার সাথে কনসাল্ট করলেই হয়ে যাবে। এবং যে জায়গাটা পেসমেকার বসানো থাকে আমরা সাধারণত বাঁ দিকে বা ডান দিকে ঠিক ক্ল্যাভিকল মানে এই কলার বোনের ঠিক নিচে বসানো হয়। তো ওই জায়গাটা ডাইরেক্ট যাতে আঘাত না লাগে, ওই জায়গাটাতে ডাইরেক্ট ফোন না রাখে কেউ, কোনো রকম ইলেকট্রিক্যাল ইম্পালস ওই জায়গায় ডাইরেক্ট যাতে না পড়ে, তাহলেই মোটামুটি ঠিক থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টগুলো মেনে চলে, তো অসুবিধা হয় না, এইটুকুই। ডাক্তারবাবু এতক্ষণ বললেন যে হার্টের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে বা কি কি খাবার আপনারা অ্যাভয়েড করবেন, কি রকম ধরনের খাবার আপনারা খাবেন, কোন বয়সের পর থেকে কি কি অ্যাক্টিভিটি আপনাদের করতে হবে নিজেদের হার্টকে ভালো রাখার জন্য, এবং যদি কোনো কারণে আপনাদের হৃদরোগে কোনো রকম সমস্যা থেকে থাকে, যদি মনে হয় যে আপনার হৃদয়ে কোনো হার্টে কোনো সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। হ্যালো ডাক্তারবাবু, এখনকার মতো এই পর্যন্তই।